বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি রুহুল আমিন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ প্রফেশনাল বিবিএ, ধনিয়া ইউনিভার্সিটি কলেজ, ঢাকা। দীর্ঘদিন যাবৎ এই কোভিড-19-এর ফলে তোমাদের সাথে আমাদের ফিজিক্যালি সাক্ষাৎ নেই, যার ফলে শিক্ষা কার্যক্রম থেকে আমরা সবাই দূরে আছি। এই বিষয়টি অনুধাবন করে যাতে তোমাদের সেশন জট ওইরকমভাবে না পড়ে, সেই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্দেশিত এবং ধনিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার ফার্স্ট ইয়ারের বেসিক অ্যাকাউন্টিংটি কোর্সটি পড়াবো এবং ইতিমধ্যে তোমাদের ক্লাসে আমি অনেকগুলো চ্যাপ্টার আমি শেষ করে দিয়েছিলাম, কিন্তু এই কোভিড-19-এর ফলে তোমরা অনেক কিছু হয়তো বা প্র্যাকটিস করতে পারোনি অথবা ভুলে গেছো। তো আমি চেষ্টা করবো এগুলো পুনরায় রিভিউ করার জন্য যতটুকু সম্ভব হয়। আমি তোমাদেরকে আজকে যে কোর্স চ্যাপ্টারটি পড়াবো সেটি হচ্ছে মার্চেন্টাইজ অপারেশন। হয়তোবা আমি ক্লাসে একটু আলোচনা করেছিলাম, তার মধ্যে আমাদের এই মহামারী চলে আসে। তো আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারটি পুনরায় আবার নতুন করে তোমাদের দেওয়া গাইডলাইন দিব। তোমরা সবাই আমার সাথে থাকবা। আশা করি যেটুকু গ্যাপ ছিল এইটুকু পূর্ণ হয়ে যাবে। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমার ক্লাসটি অনুধাবন করো এবং যে কোনো প্রশ্ন থাকলে ইনবক্স করো। আমি চেষ্টা করব তোমাদেরকে পুনরায় আবার এগুলো রিপ্লাই দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন মার্চেন্টাইজ অপারেশন চ্যাপ্টারে পরিচিতি লাভ করার জন্য তার কিছু বেসিক জিনিস বা যেগুলো আমাদের অনেক প্রশ্ন জন্ম দিতে পারে সেগুলো আমরা ডিসকাস করব। মার্চেন্টাইজ অপারেশন অর্থাৎ বিপণন কার্যক্রম। অপারেশন মিন্স কি? কার্যক্রম। বিপণন কার্যক্রম। তো বিপণন কার্যক্রম অর্থাৎ পারচেস এন্ড সেলস অ্যাক্টিভিটিস আমরা এখানে দেখাবো। তো এই পারচেস এন্ড সেলস গুডস অর সার্ভিস পারচেস এন্ড সেলস অ্যাক্টিভিটি যখন আমরা দেখাবো, তো সেখানে আমাদের যে বিষয়টি সবার পূর্বে কন্ট্রোলের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে তোমার ইনভেন্টরি, মানে মজুদ। তো ইনভেন্টরি বিষয়টা কি? তো ইনভেন্টরি বিষয়টি অনেকে বলে যে ইনভেন্টরি অর্থ কি? মজুদ। ইনভেন্টরি মানে কি? মজুদ। বিষয়টি কিন্তু আসলে তা নয়। এই মজুদ সরাসরি এটা বাংলা মিনিং বলে দিলাম যে ইনভেন্টরি মানে কি? মজুদ। তো ইনভেন্টরি যদি আমি ডিফাইন করতে চাই, এরকম হয় যে when an organization collect or purchase goods or services for the purpose in future sales or use, but it is still on hand or unused, in this situation that called to be inventory. অর্থাৎ আমরা যদি এটাকে ব্যাখ্যা করতে চাই, যখন কোনো প্রতিষ্ঠান পণ্য অথবা সেবা ক্রয় করে অথবা সংগ্রহ করে ফর দ্য পারপাস ইন ফিউচার সেলস, এটা বিক্রির উদ্দেশ্য সে সংগ্রহ করতে পারে অথবা ব্যবহারের উদ্দেশ্য কি সংগ্রহ করতে পারে, কিন্তু পণ্যটি এখনো সে কি বিক্রি করেনি অথবা ব্যবহার করেনি। এমন তো অবস্থায় তার কাছে যে পণ্যটি বা যে জিনিসগুলো রয়ে গেছে তাকে আমরা কি বলবো? ইনভেন্টরি। তো আমরা এখন যে এই ইনভেন্টরি যদি আমরা কন্ট্রোল করতে চাই, ইনভেন্টরিকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে প্রতিষ্ঠানগুলো দুটি সিস্টেমে তারা ইনভেন্টরি সিস্টেম রেকর্ড তারা দিয়ে থাকে। একটি হচ্ছে তোমার পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, আর একটি হচ্ছে তোমার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। তো আমরা এখন ক্লিয়ার করতে চেষ্টা করব যে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমটা কি আর পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমটা কি। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম হচ্ছে যখন কোনো প্রতিষ্ঠান তার মজুদ গণনা কার্য প্রতি ক্রয় বিক্রয়ের সময় গণনা কার্যটি না করে একটি নির্দিষ্ট পিরিয়ড বা একটি সময় বা কালের শেষে সেই মজুদ কার্যক্রমটি গণনা করে থাকে, তখন সেটাকে আমরা বলবো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। সাধারণত ছোটখাটো এক মালিকানা কারবার, যাদের ফান্ড অনেক কম থাকে, সেই সকল প্রতিষ্ঠানে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম ফলো করে থাকে, কারণ তাদের কাছে প্রতিনিয়ত এই মজুদ কন্ট্রোল প্রতি ট্রানজ্যাকশনের সময় নিয়ন্ত্রণ করা বা রেকর্ড করা সম্ভব নয়। যদি আমি বলি যে একটা
মুদি দোকান, সেখানে হাজার হাজার বা শত শত আইটেম এখানে থাকে। তো একটি কাস্টমার সে অনেক 10টি 5টি 3টি এরকম অসংখ্য প্রোডাক্ট সে একসাথে সে ক্রয় করতে পারে। তো সবগুলো প্রোডাক্ট কোনটা থেকে সে কতটুকু পরিমাণ নিল সেগুলো বসে বসে রেকর্ড করা রাখা মালিকের পক্ষে বা বিক্রেতার পক্ষে কি সম্ভব নয়। কারণ এটা অনেক আইটেম, যদি এটা রাখতে হয় তাহলে অনেক ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ, কিন্তু তার যে পরিমাণ আর্ন হচ্ছে, তার যে পরিমাণ প্রতিদিন টার্নওভার হচ্ছে সেটা কিন্তু সংখ্যা বা পরিমাণে কিন্তু অনেকটা কম। সেই পরিমাণ লাভ বা বেনিফিট দিয়ে একজন কর্মচারী রেখে সে কিন্তু কি তার মজুদ কার্যক্রমটা কি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই জন্য ছোটখাটো প্রতিষ্ঠানগুলো তারা কি করে যে 3 মাস, 1 মাস, 6 মাস, 1 বছর এরকম একটা সময়ের পর তারা কি করে যে তাদের প্রতিষ্ঠানে কি পরিমাণ মাল হাতে আছে বা মজুদ আছে এটা সে কি কাউন্ট করে। এই জন্য এই সিস্টেমটাকে আমরা বলতেছি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আমি একটু বিস্তারিত বলবো একটু পরে। এবার আসতেছি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, নিত্য মজুদ পদ্ধতি। পার দিয়ে বোঝা যাচ্ছে যে সকল প্রতিষ্ঠান প্রতি ক্রয় বিক্রয়ের সময় মজুদ কার্য গণনা করে, মাল আসলো সে কি এন্ট্রি করে, মাল চলে গেলে কি এন্ট্রি করে, অর্থাৎ প্রতিটি ট্রানজ্যাকশনে সে কি করতেছে ইনভেন্টরি রেকর্ড করতেছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, নিত্য মজুদ পদ্ধতি। এই পদ্ধতিতে সাধারণত মজুদের উপর নিয়ন্ত্রণ অনেক বেশি থাকে। কারণ প্রতিষ্ঠানে কতটুকু মাল আসলো, কতটুকু মাল চলে গেল, কতটুকু মাল স্টোরে অবশিষ্ট থাকলো এটা কিন্তু তাৎক্ষণিক বলা কি সম্ভব। সাধারণত যে সকল প্রতিষ্ঠান পণ্যের সংখ্যায় অনেকটা কম এবং বড় প্রতিষ্ঠান, বড় ফার্ম যাদের আছে তারা সাধারণত এই সিস্টেমটি ফলো করে থাকে। কারণ যদি একটা মাল কোনো কারণে মিসইউজ হয়ে যায় তাহলে অনেক অর্থে লুজারে পড়ে প্রতিষ্ঠান। তার জন্য আলাদা করে একজন স্টোর কিপারই রাখে, যাতে সে মজুদের উপর সে কি প্রতিনিয়ত কতটুকু মাল আসলো, কতটুকু মাল চলে গেল এই নিয়ন্ত্রণটুকু সে কি রাখার চেষ্টা করে। অনেক সময় তোমাদের প্রশ্ন আসতে পারে যে ডিফারেন্স বিটুইন পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম এন্ড পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, নিত্য মজুদ পদ্ধতি এবং কালান্তিক মজুদ পদ্ধতির মধ্যে পার্থক্য দেখা। এই পার্থক্যটুকু যদি আমরা দেখাতে চাই তাহলে আমাকে নিত্য মজুদ পদ্ধতি বিষয়টা কি এবং এটা কি কি কাজগুলো করতে পারে এবং তার সুবিধা অসুবিধা কি এটা ফাইন্ড আউট করতে হবে। পিরিয়ডিকটা কি, তার সুবিধা অসুবিধা কি এটা ফাইন্ড আউট করলে দুইটাকে যদি আমরা মার্জ করি তাহলে কিন্তু কি সাদৃশ্য এবং কি বৈসাদৃশ্য কিন্তু ফুটে উঠবে। তো আমি একটু সংক্ষেপে তোমাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি যে নিত্য মজুদ পদ্ধতিতে মজুদ পণ্যের কিন্তু নিয়ন্ত্রণকে অনেক কি বেশি থাকে। কারণ সে আমি বুঝতে পারতেছি যে কতটুকু মাল আছে, কতটুকু মাল চলে গেছে। যদি কোনো কারণে মাল মিসইউজ হয় আমরা ধরে নিতে পারি যে স্টোর কিপার হয়তো বা কাউন্টেবল করছে অথবা সে হয়তোবা চুরি বা দস্যুপের সাথে কি জড়িত ছিল, তার নিয়ন্ত্রণ করা কি সম্ভব। কিন্তু যদি সেটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম হয়, যেহেতু আমরা মজুদটি সরাসরি প্রতি ক্রয় বিক্রয়ের সময় কি গণনা করি না, সেহেতু কতটুকু মাল ছিল, কতটুকু মাল আছে অবশিষ্ট এটা আমাদের সবসময় কি মনে রাখা সম্ভব নয়, যার ফলে এখানে চুরি বা দস্যু হওয়ার কি সম্ভাবনা থাকে। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম যেহেতু আমাদের স্টোর কিপার প্রতিনিয়ত কি রাখতে হয়, তাকে স্যালারি পে করতে হয়, তাহলে এটা কি মজুদ নিয়ন্ত্রণ ব্যয় কিন্তু বেশি, আর পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে মজুদের নিয়ন্ত্রণ ব্যয় কম। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা দ্রুত অর্ডার বা ফরমাইশ নিতে পারি। আমরা কিন্তু স্টোরকে দিয়ে আমরা কল করি যে এতটুকু মাল আছে কিনা, তাহলে তারা কিন্তু ইনফর্ম করা সম্ভব। বা আমরা যদি এখন ডাটাবেস সিস্টেম আছে তাহলে আমরা যদি ক্লিক করলেই বুঝতে পারবো যে কতটুকু মাল আমার স্টোরে আছে, তাহলে আমি ফরমাইশটা নিতে পারবো কিনা, এটা কিন্তু আমি কি তাৎক্ষণিক কি ডিসিশন নিতে পারবো। কিন্তু পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে সেটা কিন্তু কি সম্ভব নয়। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে চুরি বা তছরূপ হওয়ার কোনো সুযোগ থাকে না, সেটা অতি তাড়াতাড়ি ধরা পড়ে। কিন্তু পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে চুরি বা তছরূপ হওয়ার সম্ভাবনা থাকে এবং সেটা কিন্তু ধরা কিন্তু একটু কি কষ্টসাধ্য। সাধারণত যে সকল প্রতিষ্ঠান বড় এবং তাদের পণ্যের সংখ্যা অনেক বেশি এবং তাদের ইনভেস্ট অনেক বড়, তারা সাধারণত পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম ফলো করে থাকে।
যেমন আমরা বলি সোনি, র্যাঙ্কস, এরকম একটা এক্সাম্পল আমরা দিতে পারি। আর পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম সাধারণত এক মালিকানা কারবার ছোটখাটো প্রতিষ্ঠান তারা কি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, যেমন আমাদের আশেপাশের যে সকল প্রতিষ্ঠান আমরা দেখতেছি যে ঘর থেকে বা বাসা থেকে বের হলে আমরা অনেকগুলো এক মালিকানা কারবার বা ছোটখাটো প্রতিষ্ঠান দেখতেছি, ওরা সাধারণত পারপুচার সিস্টেম কিন্তু কি সবাই ফলো করে না, তারা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম ফলো করে থাকে। যদি আমরা এটাকে এভাবে ডেসক্রাইব করি তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে নিত্য মজুদ এবং কালান্তিক মজুদের মধ্যে পার্থক্য। এই চ্যাপ্টারে আমরা যে অঙ্কগুলো করব, জার্নাল বেস যেটা অপারেশন, আগে ট্রানজাকশনগুলো হবে, এগুলো রেকর্ড দিতে হবে। আর রেকর্ডের আমাদের দুইটা সিস্টেম এখানে রাইজ করবে, একটা হচ্ছে পারপুচার ইনভেন্টরি সিস্টেমের রেকর্ড বলতে পারে, আবার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের রেকর্ড বলতে পারে। যার জন্য আমাদের এই দুইটা বিষয়ের প্রতি আমার প্রথমে কি নলেজ নেওয়া উচিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব যে পারপুচার ও পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে রেকর্ড দিতে গেলে আমাদের কি কি সমস্যা ফেস করতে হবে, তার জন্য আরো কিছু পয়েন্ট আউট আমাদের করতে হবে। সেটা হচ্ছে যে এটা আবার রেকর্ড করার কতগুলো দুইটা মেথড আছে, গ্রস মেথড এবং কি নিট অফ ডিসকাউন্টিং মেথড, দুইটি মেথড ফলো করা হয়। সেই নিট অফ ডিসকাউন্টিং মেথড যদি আমরা ফলো করতে, এটা জানার জন্য আমাদের যেরকম পারচেজ অর সেলস এর বেলায় সেটা আমরা এরকম একটা টার্মস থাকে, ক্রেডিট টার্মস, ক্রেডিট টার্মস, যেমন বলা হয় 2, 10 and 30, এরকম একটা টার্মস থাকতে পারে। তাহলে আমরা এটা কি মিন করে সিডিআর, এটাকে আমরা বলি ডিসকাউন্টিং রেট, এটা হচ্ছে ডিসকাউন্টিং পিরিয়ড আর ক্রেডিট পিরিয়ড। অর্থাৎ আমরা 30 দিনের বাকিতে মালটা ক্রয় অথবা বিক্রি করি যদি ক্রয় বা বিক্রয়ের তারিখ থেকে প্রথম 10 দিনের মধ্যে, ক্রয় বা বিক্রয়ের তারিখ থেকে প্রথম 10 দিনের মধ্যে আমাদের টাকাটা কি পাওয়া যায় অথবা পে করি, তাহলে আমি যে অর্থ ঋণগ্রস্ত থাকবো, দায়বদ্ধ থাকবো, তার উপর আমরা কি 2% কি ডিসকাউন্ট অথবা ছাড় পাবো, পাওয়ার সময় কি আমরা ছাড় দিয়ে থাকবো, আর পেমেন্টের সময় আমরা কি ছাড়টা কি পেয়ে থাকবো। এই টার্মসও থাকতে পারে। এখন এই টার্মসটা যখন আমরা অ্যাপ্লাই করব তখন আমরা পেমেন্টের সিস্টেমটা দেখব যে আসলে আমরা কি ডিসকাউন্টিং পিরিয়ডের মধ্যে পে করছি না ডিসকাউন্ট পিরিয়ডের বাইরে পে করছি, এটা আইডেন্টিফাই করতে হবে। এটা আমি দেখাবো তোমাদেরকে কিভাবে আমরা সেটা আমরা সিলেকশন করতে পারি যে আসলে আমি কি ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে আছি না ডিসকাউন্ট পিরিয়ডের বাইরে আছি। তো এবার আসো যে বিষয়টি আমাদের আরেকটা জিনিস কাজ করবে যে এফওবি মানে ফ্রি অন বোর্ড, সেটা ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্ট হয়, শিপিং পয়েন্ট পণ্যের জাহাজীকরণ। আবার আসতে পারে এফওবি ডেস্টিনেশন, গন্তব্যস্থল। পারচেজ এন্ড সেলস যে এগ্রিমেন্ট থাকে সেই এগ্রিমেন্টে এটাও উল্লেখ থাকে যে ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্ট, ফ্রি অন বোর্ড ডেস্টিনেশন। তাহলে পণ্যের যে ফ্রেটটা হবে এই ফ্রেটের ভাগটা, এই ফ্রেট দায়ভারটা কে নেবে? ক্রেতা নেবে না বিক্রেতা নেবে? তাহলে আমরা বুঝবো যে ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্ট যখন লেখা থাকবে তখন তুমি নিশ্চিত হয়ে যাবে যে এই দায়ভারটি কার ঘাড়ে বর্তাবে হবে? ক্রেতা, ক্রেতা মানে বায়ার এটা কি বহন করবে। তাহলে এই যদি যখন আমরা দেখবো যে শিপিং পয়েন্ট, তাহলে আমরা শুধুমাত্র ক্রেতার পরিতে কি জানাল দিব এটা। আর যখন থাকবে যে ফ্রি অন বোর্ড ডেস্টিনেশন, তাহলে এই ফ্রেটের দায়ভারটি পড়বে কি বিক্রেতার ঘাড়ের উপর। তাহলে সেই ক্ষেত্রে বিক্রেতা এই দায়ভার কি বহন করবে। তাহলে এইটা যখন উল্লেখ থাকবে যে ডেস্টিনেশন, তখন আমরা কি বিক্রেতার প্রতি কিটা জানাল দিয়ে থাকবো ইফেক্ট। এটা কিন্তু একটা বড় একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমরা অনেক সময় বুঝতে পারি না শিপিং পয়েন্ট ডেস্টিনেশন লেখা আছে, এখানে পারচেজ সেলস লেখা আছে, কিভাবে আমরা আইডেন্টিফাই করব তার একটা ব্যাখ্যা অথবা প্র্যাকটিক্যাল সাইন আমরা দেখাবো পরে। জাস্ট আমরা এখন একটা আইডিয়া নিয়ে নিলাম যে আসলে শিপিং পয়েন্ট যখন লেখা থাকবে তখন আমরা বুঝে নিব যে এই শিপিং পয়েন্ট এর ফলে ক্রেতা পরিবহন খরচটি বহন করবে, আর যখন ডেস্টিনেশন থাকবে তাহলে আমরা বুঝে নিব যে বিক্রেতা পরিবহন খরচটি বহন করবে।
তাহলে এবার আসো, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো যে আমরা যখন পারচেস এবং সেলস এগুলো আমরা রেকর্ড দিতে যাব, সেটা আমাদেরকে বলতে পারে যে আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম আন্ডার পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে রেকর্ড করো। তো সেই ক্ষেত্রে আমরা কিছু জিনিস বা টেকনিক যদি অবলম্বন করি তাহলে আমরা পারবো। আমরা যাবো পারি, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি বোঝার সাথে। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের সময় পারচেজ যখন গুডস পারচেজ করবো তখন পারচেজ লিখবো, ফ্রেটলি হলে ফ্রেটলি লিখবো আমরা, পারচেজ রিটার্ন, পারচেজ ডিসকাউন্ট এগুলো আমরা লিখে যাব। বাট যদি সেটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম না হয়, যদি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম হয়, এই অ্যাকাউন্টস টাইটেলগুলো রিপ্লেসমেন্টে আমরা কি লিখবো, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অর্থাৎ সে মজুদ নামে সবগুলো কি, অর্থাৎ যেগুলো ক্রয় এবং ক্রয় সংক্রান্ত যে খরচগুলো থাকবে সেগুলো অবশ্যই কি হবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি টাইটেলে সে কি আসবে। যেমন আমরা বলতে পারি যে আমরা পারচেজ, গুডস পারচেজ, যদি আমরা পিরিয়ডিকে বলি সেটা আমরা বলি কি, যে পারচেজ ডেবিট ক্যাশ অর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর যদি সেটা আমরা পারপিচুয়ালে করি সেক্ষেত্রে আমরা পারচেজ ডেবিট না করে তার রিপ্লেসমেন্ট আমরা কি লিখবো, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ অর অ্যাকাউন্টস পেয়েবল কি ক্রেডিট। সবই ঠিক আছে, জাস্ট অ্যাকাউন্টস টাইটেলটা আমরা কি করে দিব, চেঞ্জ করে দিব, সব ঠিক হয়ে যাবে। বাট সেলসের বেলায় সেখানে একটু কাজ আছে। যদি আমরা পিরিয়ডিক করি নরমালি একটা সেলসের জার্নালই হবে, বাট যদি আমরা পারপিচুয়ালে করি তাহলে সেলসের জার্নাল হবে কি দুটো, আর সেলস রিটার্ন হলো তারও কি দুটো জার্নাল হবে। তাহলে আসো আমরা একটা সামারি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে পারচেজ রিলেটেড যে জার্নালগুলো দিব সেটা কি হতে পারে, ফরম্যাটটা অর গুডস পারচেজ ডেবিট ক্যাশ অর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। নগদ যদি আমরা ক্রয় করি তাহলে ক্যাশ ক্রেডিট, বাকিতে ক্রয় করলে আমাদের হবে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ফ্রেট ইন, পণ্যটি আনার জন্য পরিবহন খরচ, তাহলে অবশ্যই কি শিপিং পয়েন্ট হতে হবে, তাহলে আমরা কি লিখবো, ফ্রেট ইন ডেবিট ক্যাশ ক্রেডিট। পারচেজ রিটার্ন, যদি কোনোটি ফেরত হয় বা কোনো কারণে যদি কাউন্টে কম বেশি হয় সেটা রিটার্ন হতে পারে, সেই ক্ষেত্রে আমরা যদি নগদে ক্রয় করি, নগদে ক্রয়কৃত মাল ফেরত আসলে ক্যাশ ডেবিট, আর বাকিতে ক্রয়কৃত মাল ফেরত আসলে আমরা লিখবো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, আর পারচেজ রিটার্ন কি লিখবো, আমরা ক্রেডিট লিখবো। এখন যে সমস্যাটা ঘটবে যে আমরা যে অ্যাকাউন্টস পেয়েবলকে পেড করব সেই বিষয়টি কি ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে পেড করব না ডিসকাউন্ট পিরিয়ডের বাইরে পেড করব, এটা আমাদের আইডেন্টিফায়ার বিষয়। তো আমি দেখো যেটা ফরম্যাট দিয়ে দিচ্ছি, যে যদি আমি ডিসকাউন্ট পিরিয়ডের বাইরে পেড করি তাহলে আমার কাছে যে অর্থ পাবে অ্যাকাউন্টস পেয়েবল হোক, তাহলে সেই সম্পূর্ণ অর্থই আমাকে কি পেড করতে, কোনো ছাড় হবে না। তখন আমরা কি লিখবো, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর ক্যাশ কি ক্রেডিট। বাট যদি সেটা হয় উইথ ইন ডিসকাউন্ট পিরিয়ড, অর্থাৎ ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে হয়, সেটা কি দাঁড়াবে, তখন ডিসকাউন্ট আসবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট, আর যেটুকু ডিসকাউন্ট হবে সেটা হবে কি পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট। তাহলে যদি সেটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম না হয়ে যদি সেটা হয় তোমার পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, তাহলে জার্নাল কিন্তু সেমই আছে, জাস্ট অ্যাকাউন্টস টাইটেলের জায়গায় চেঞ্জ আসবে শুধুমাত্র। যেমন আমরা লিখলাম ফর গুডস পারচেজ, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, দেখো যেটা সাদৃশ্য বা কি বৈসাদৃশ্য কি, যে এখানে আমরা ছিল কি পারচেজ ডেবিট, তাহলে পারচেজ কথাটি না লেখা আমি লিখবো কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আর বাকি সব ঠিক আছে ক্যাশ অর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখানে আমরা লিখছিলাম ফ্রেট ইন এর বেলায় পিরিয়ডিকে লিখছিলাম আমরা ফ্রেট ইন ডেবিট, আমরা এখানে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। পারচেজ রিটার্ন, সেখানে আমরা লিখছিলাম পারচেজ রিটার্ন ক্রেডিট লিখছিলাম, এখানে আমরা লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আর লাস্ট ওয়ান যেটা ছিল, যদি আমরা উইথিন ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে হয়, সেখানে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে আমাদের পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট ছিল, সেখানে এটা পারচেজ ডিসকাউন্ট না হয়, এটা রিপ্লেসমেন্টের যে চার্জেসটা হবে সেটা কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এভরিথিং কিন্তু সব ফিগার সব কিছু ঠিক আছে, জাস্ট খালি কি অ্যাকাউন্টস টাইটেলে কি চেঞ্জ হবে। তাহলে আমার কি আমি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমও করতে পারবো, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম কি করতে পারবো, পারচেজের এর বাইরে হবে না, এর ভিতরে সবকিছু কি ঘুরবে, বারবারই আসবে, আবার পারচেজ, আবার ফ্রেট ইন, পারচেজ রিটার্ন, পেড টু অ্যাকাউন্টস পেয়েবল, এটা ঘুরে ঘুরে ট্রানজিশন থাকবে, এটা আমি শুধু রেকর্ড করে যাব। এবার আমরা দেখব যে ফর সেলস
বিক্রয় সংক্রান্ত যে ঘটনাটা ঘটবে সেটা কি হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার আসলে আমরা দেখবো যে সেলস রিলেটেড ট্রানজ্যাকশন গুলো যেগুলো হবে সেগুলো আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে এন্ড পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কিভাবে আমরা রেকর্ড দিব। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম ফর গুডস সেলস, যদি পণ্য বিক্রি করা হয়, এখানে একটু কথা বলে রাখি যে এখানে কিন্তু শুধুমাত্র কি সম্পত্তি না, শুধুমাত্র গুডস মানে পণ্য বিক্রয় সংক্রান্ত, অর্থাৎ কি হচ্ছে ক্যাশ or accounts receivable debit, sales credit, cash or account receivable debit, sales credit। যদি সেটা হয় ফ্রেট আউট বিক্রি পরিবহন, সেটা হবে ফ্রেট আউট অথবা ডেলিভারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। সেলস রিটার্ন, এই ক্ষেত্রে কি হবে সেলস রিটার্ন ডেবিট, নগদের পরে যদি আমরা সেলস করি তাহলে ক্যাশ ক্রেডিট, বাকিতে সেল পেলে আমরা লিখব অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। কালেকশন ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল, যদি আমরা অ্যাকাউন্টস রিসিভেবল থেকে অর্থ সংগ্রহ করি সেক্ষেত্রে সেটা হতে পারে উইথ ইন ডিসকাউন্ট পিরিয়ড আর উইদাউট ডিসকাউন্ট পিরিয়ড। যদি উইথ ইন ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে হয় তাহলে আমরা লিখব ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। যদি সেটা হয় উইদাউট ডিসকাউন্ট পিরিয়ড তাহলে সেটা হবে কি ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, সেখানে কোনো ডিসকাউন্ট হবে না। যদি সেমটা যদি আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে দেখাতে চাই সেটা হবে যে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে একটু যে চেঞ্জ আসছে যে সেল করলে জামাটা দুইটা হবে, একটা হবে সেল প্রাইজে, একটা হবে কস্ট প্রাইজে। তো প্রথমটা হবে সেল প্রাইজে ক্যাশ ডেবিট, বাকিতে করলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। আর সেকেন্ড যে চ্যানেলটি হবে যে ইনভেন্টরি কন্ট্রোলের জন্য সেখানে কি হবে কি কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ফ্রেট আউট সেম জামাটা ফ্রেট আউট ডেবিট, ক্যাশ ক্রেডিট। সেলস রিটার্ন, যেহেতু সেলস এর জামাটা দুইটা তাকে যদি আমরা এলিমিনেট করতে হয় তাহলে এটাও কি হবে দুটি জার্নালি করতে হবে। তাহলে রিভার্স করে দাও সেলস রিটার্ন ডেবিট, ক্যাশ অর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। এটা ছিল মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মাটা বেড়ে যাবে, মাটা আমাদের কাছে চলে আসবে গুড কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। এখন কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল উইথিন ডিসকাউন্ট পিরিয়ড, ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে হলে ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। যদি সেটা হয় উইদাউট ডিসকাউন্ট পিরিয়ড তাহলে সেটা আমরা কি লিখব ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে মোটামুটি আমাদের জার্নাল যেটা হতে পারে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, সেটা আমরা একটা খসড়া বা নকশা আমরা অলরেডি আয়ত্ত করে ফেললাম। এখন আমরা একটা অঙ্ক সলভ করতে যাব। চলো আমরা অঙ্কটি সলভ করব। তাহলে আসল শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের একটা প্রবলেম করাচ্ছি। এটা হচ্ছে তোমাদের সবার কাছে বই আছে, আমরা বলতেছি যে বেসিক অ্যাকাউন্টিং রেনেসাঁ বুক ডিপুস, পেজ নাম্বার হচ্ছে 254, পেজ নাম্বার হচ্ছে 254, প্রবলেম হচ্ছে 15, প্রবলেম 15। তাহলে সবাই তোমরা বইটা সামনে নাও। আমি বলছি দেখো, দ্য লেজার অফ মেহেদি হাসান টেনিস শপ শোড ক্যাশ টাকা 12,500, মার্চেন্ডাইজ ইনভেন্টরি 11,700 এন্ড ক্যাপিটাল ছিল 24,200। যেহেতু এটা লেজার ব্যালেন্স অলরেডি রেকর্ডেড, অতএব এটা কোনো জার্নাল দিতে হবে না এই মুহূর্তে। দ্য ফলোইং ট্রানজ্যাকশনস ওয়ার কমপ্লিটেড ডিউরিং এপ্রিল 2017। আপনাকে ফাইনালি বলছিল জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন ইউজিং পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে জাবাদার উত্তর করতে হবে। তাহলে চলো আমরা প্রথমে চলে যাই যে 2017 এপ্রিল কত 5 ছিল পারচেজ র্যাকেটস এন্ড বলস ফ্রম ওয়াল কোম্পানি 2,850 টাকা অফ শিপিং পয়েন্ট। তাহলে শিপিং পয়েন্ট আমরা কি বলছিলাম যে জাহাজীকরণ, শিপিং পয়েন্ট যদি পরিবহন খরচ হয় পরিবহন খরচটি কে বহন করবে, ক্রেতা বহন করবে। আর টার্ম ছিল 330, টার্ম ছিল পারচেজ ছিল 2,850 আর টার্ম ছিল 310 এন্ড ছিল 30। কিন্তু প্রথমবার আমি একটু ক্লিয়ার করতেছি, পারচেজের পরিমাণ ছিল 2,850 টাকা আর টার্ম ছিল 330, 310 এন্ড 30, অর্থাৎ 30 দিনে বাকিতে মাল আমরা ক্রয় করছি। আর যদি ক্রয়ের তারিখ থেকে প্রথম 10 দিনের মধ্যে আমরা
পেড করতে পারি তাহলে মূল টাকার উপর আমরা কত 3% ডিসকাউন্ট পাবো। ক্রয়ের তারিখ থেকে যদি আমরা প্রথম 10 দিনের মধ্যে আমরা পেড করতে পারি তাহলে মূল টাকার উপর আমরা 10% ডিসকাউন্ট পাবো। তাহলে এটা কিন্তু এখন পারচেজ সময় কিন্তু কাউন্ট হবে না, যখন আমরা পেমেন্টে যাব তখন হবে। এখন পারচেজে কি জানা হবে, পারচেজ করলে পারচেজ ইনভেন্টরি সিস্টেমে পারচেজ করলে কি হবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। আর যদি আমরা নগদে করে তাহলে কি ক্যাশ ক্রেডিট, বাকিতে করলে হবে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। যেটা ক্রেডিট টার্মসটা অর্থই বোঝায় কি বাকিতে ক্রয় বিক্রয়ের শর্ত এটা, তাহলে অবশ্যই কি বাকিতে। তাহলে আমরা কি লিখবো, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 2850। আমি ঘর কাটলাম না, এটা তোমরা দিয়ে নিবা। আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট পাওনা আমার দায় বেরিয়ে গেছে 2850। নেক্সট F7 যদি ব্যাক খাতে লিখে লিখলাম টু রেকর্ড পারচেজ অন অ্যাকাউন্ট ফ্রম ওয়ার্ল্ড কোম্পানি। এটা আমি ব্যাখ্যা দিলাম না, ব্যাখ্যা তোমরা পারবে এই লেভেলের সমস্যা না ব্যাখ্যা। পেড ফ্রেট অন পারচেজ ফ্রম ওয়ার্ল্ড কোম্পানি। ওয়ার্ল্ড কোম্পানির কাছ থেকে যে মাল আমরা ক্রয় করেছিলাম সে ক্রয়কৃত মালের পরিবহন খরচ ছিল 140 টাকা। 140 টাকা ফ্রেট ইন না লিখে আমরা কি লিখবো, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। যেটা আমরা পার্ট বিচার মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 140, ক্যাশ ক্রেডিট 140 টাকা। টু রেকর্ড পেড ফ্রেট ইন এপ্রিল 9। সেটা ছিল সোল মার্চেন্ডাইজ টু মেম্বার্স টাকা 3250 টাকা। টার্ম ছিল N30, টার্ম ছিল N30 3250 আর তার টার্ম ছিল N30। এটা মিনিং করে যে আমরা যে মালটা বিক্রি করলাম এটা 30 দিনের বাকিতে বিক্রয়, কিন্তু এর কোনো ডিসকাউন্ট অফার নেই। The merchandise sold had a cost of টাকা 2720 টাকা। তার কস্ট প্রাইস ছিল 2720 টাকা। যে মালটুকু আমরা বিক্রি করলাম 3250 টাকা, এটা সেল প্রাইস। আর সেই মালটার উৎপাদন খরচ পড়ছিল 2720 টাকা, এটা কস্ট প্রাইস। তাহলে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে সেলস হলে জাবাদা হবে কয়টা, দুটো। জাবাদা হবে কয়টা, দুটো। একটা হবে সেল প্রাইজে, একটা হবে কি কস্ট প্রাইজে। প্রথমটা দিব সেল প্রাইজে। সেল প্রাইজে জাবাদা হচ্ছে যেহেতু বাকিতে বিক্রয়, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 3250, সেলস ক্রেডিট 3250 টু রেকর্ড সোল্ড অন অ্যাকাউন্ট। সেকেন্ড হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট 2720। আর বিক্রি করা হলে আমার কমে গেছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি সম্পদ কমে যাবে, ক্রেডিট 2720। এরপরে আসো এপ্রিলের 11 তারিখ, এপ্রিল 11। সেটা হচ্ছে দেখো রিসিভ ক্রেডিট অফ টাকা 140 from ওয়ার্ল্ড কোম্পানি ফর এ র্যাকেট দ্যাট ওয়াজ রিটার্নড। অর্থাৎ ওয়ার্ল্ড কোম্পানির কাছ থেকে আমরা 5 তারিখে মাল ক্রয় করেছিলাম 2850 টাকা। ওই 2850 টাকার মধ্যে আমাদের 140 টাকার মাল আমরা কি করছি, ফেরত দিয়েছি। ফেরত দিলে আমার কি হবে, ইনভেন্টরি কমে যাবে এবং আমার দায়ও কি হবে, কমে যাবে। ইনভেন্টরি কমে যাবে, আমার দায়ও কমে যাবে। সেটা আমরা কি লিখবো, যে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, দায় কমে গেছে। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 140 টাকা, আমার মজুদ মাল কমে গেছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 140 টাকা।
এপ্রিল 12 12 তারিখ পারচেজ শোজ ফ্রম আজহার স্পোর্টস ফর ক্যাশ। আজহার স্পোর্টস এর কাছ থেকে আমরা 1480 টাকার মাল আমরা ক্রয় করেছিলাম ফর ক্যাশ, নগদে। যদি আমরা নগদে ক্রয় করি তাহলে আমার ইনভেন্টরি বেড়ে গেছে, তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 1480 টাকা। যেহেতু আমরা নগদে ক্রয় করলাম সেটা হলো কি ক্যাশ ক্রেডিট, নগদ অর্থ আমার কমে যাবে, ক্যাশ ক্রেডিট। এপ্রিলের 13 তারিখ পে ওয়াল কোম্পানি ইন ফুল। ওয়াল কোম্পানির কাছ থেকে আমরা এপ্রিলের 5 তারিখ আমরা ক্রয় করেছিলাম 2850 টাকার মাল আমরা ক্রয় করেছিলাম। এটা একটু আমার হিসাবের বিষয় আছে। এপ্রিলের 5 তারিখে আমরা 2850 টাকার মাল ক্রয় করেছিলাম ওয়াল কোম্পানির কাছে, তাকে আমরা পেমেন্ট দিব এখন। তাহলে এই ওয়াল কোম্পানিকে আমরা 140 টাকার মাল আমরা ফেরত দিয়েছিলাম, অর্থাৎ 140 এখান থেকে মাইনাস করে দাও, 2710 টাকা আমি কি এখন পেড করব 13 তারিখ। 2710 টাকা সে আমার নিট পাওনা আছে, আমি এটা পেড করব। এখন প্রশ্ন হচ্ছে আমি যে পেড করব সেই পেডটি কি ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে করব না ডিসকাউন্ট পিরিয়ডের বাইরে করব? তাহলে আমরা ক্রয় করেছিলাম কয় তারিখ? 5 তারিখ। সেখানে টার্ম ছিল কত? 3, 10 and 30। তার ডিসকাউন্ট ডে ছিল কত? 10। তাহলে 5 এর সাথে ডিসকাউন্ট ডেটা যোগ করবা। যে তারিখ তুমি ক্রয় বা বিক্রি করবা সেই তারিখের সাথে ডিসকাউন্ট ডেটা যোগ করলে ম্যাচিউর ডেটটা পাওয়া যাবে। আমরা ক্রয় করেছিলাম 5 তারিখ, ডিসকাউন্ট ডে ছিল কত? 10। তাহলে ম্যাচিউর ডেট হচ্ছে 15 আর আমরা পেড করতেছি কত? 13। তাহলে আমরা অবশ্যই কি ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যেই পেড করতেছি। অতএব এটা কি ডিসকাউন্ট হবে? কত পার্সেন্ট ডিসকাউন্ট হবে? 3%। 3% এ কত আসে? 2710 81 টাকা। তাহলে আমরা যদি পেড করি তাহলে আমরা কি লিখবো? যাকে আমরা পেড করি সে আমার টাইম কি ডেবিট হচ্ছে, সে কাকে পেড করতেছি? অ্যাকাউন্টস পেবল। তাহলে অ্যাকাউন্টস পেবল ডেবিট পুরো অর্থই 2710 পুরো দায়মুক্ত হচ্ছে, বাট আমার কাছ থেকে ক্যাশ যাচ্ছে 2710 থেকে আমার ডিসকাউন্টটা বাদ দিব 81, তাহলে 2629 টাকা। বাকিটা হচ্ছে কি পারচেজ ডিসকাউন্ট। বাট যেহেতু আমরা পার্টিকুলার ইনভেন্টরি সিস্টেমে আছি সেহেতু পারচেজ ডিসকাউন্ট কথাটি না লিখে আমরা লিখব মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 81। এটি আমাদের সমস্যা। বাট একটু আমি বাড়তি কথা বলি, যদি সেটা তোমার ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে না হয়, যদি 13 তারিখ না হয়, যদি এটা 16 তারিখ হতো তাহলে কি ডিসকাউন্ট পিরিয়ড বাইরে হতো, তখন আমরা কি লিখতাম অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 2710 টাকা, ক্যাশ ক্রেডিট 2710 টাকা। এটা যদি ডিসকাউন্ট পিরিয়ড বাইরে, তাহলে উইদাউট ডিসকাউন্ট পিরিয়ড হলে ওইটা হতো। আমার ডিসকাউন্ট উইথিন ডিসকাউন্ট পিরিয়ড হলে সেটা হবে কি ডিসকাউন্ট আমরা বাদ দিয়ে বাকি অর্থ কি নগদে পরিশোধ করব আমরা। নেক্সট 18 এপ্রিলের 18 তারিখ, এপ্রিল 18 পারচেজ টেনিস শার্টস এন্ড শর্টস টাকা 1900 ফর শিপিং পয়েন্ট। পারচেজ করছি টেনিস শার্টস এন্ড কি শর্টস 1900। এখানে আমাদের কোনো ব্যক্তির নাম নাই, টার্মসও ছিল না, তাহলে এটা আমরা কি নগদে মনে করব। তাহলে হবে সেটা কি পারচেজ করছি, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট এবং ক্যাশ ক্রেডিট 1900। নেক্সট 19
এপ্রিলের 19 তারিখ, রিসিভ এ ক্যাশ রিফান্ড, রিসিভ এ ক্যাশ রিফান্ড অফ টাকা 150 ফ্রম আজহার স্পোর্টস। আজহার স্পোর্টসের কাছ থেকে আমরা ক্যাশ রিফান্ড অর্থাৎ নগদ অর্থ আমরা পুনরায় ফেরত পাচ্ছি ফর ড্যামেজ মার্চেন্ডাইজ দ্যাট ওয়াজ রিটার্ন। আজহার স্পোর্টসের কাছ থেকে দেখো আমরা ক্রয় করেছিলাম 12 তারিখ, 12 তারিখে আমরা আজহার স্পোর্টসের কাছ থেকে নগদে ক্রয় করেছিলাম, সেখানে আমরা লিখছিলাম যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে নগদে ক্রয়কৃত মাল যদি পুনরায় আমরা ফেরত দেই তাহলে আমরা সে মালটা আমাদের মাল কমে যাবে এবং আমরা কি বিনিময়ে আমরা কি আবার ক্যাশ টাকা আমরা কি ফেরত পাবো, তাকে আমরা বলি কি ক্যাশ রিফান্ড, পুনরায় ফেরত পাচ্ছি। তাহলে আমরা কি লিখবো, ক্যাশ রিফান্ড হলে ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট হচ্ছে 150, আর যেহেতু ফেরত দিচ্ছি কি দিচ্ছি আমার পণ্য চলে যাচ্ছে তাহলে আমার কি ইনভেন্টরি কমে যাবে, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 150, মজুদ মাল আমার কমে যাবে। এপ্রিল 21, 21 তারিখ দেখো, পেড ফ্রেট অন পারচেজ অফ শার্টস এন্ড শর্টস 130 টাকা। আমরা যে 18 তারিখে শার্টস এন্ড শর্টস পারচেজ করেছিলাম সে মালটার কি পরিবহন খরচ ছিল 130 টাকা। তো পরিবহন খরচ হলো এটা কি ক্রয়কৃত মালের পরিবহন, দ্যাট মিন্স ফ্রেট ইন, আর ফ্রেট ইন হলে আমরা কি লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে আমরা কি লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 130 টাকা আর ক্যাশ ক্রেডিট 130। এবার চলে আসো এপ্রিল 23, 23 তারিখে দেখো আমরা সোল মার্চেন্ডাইজ টু মেম্বার্স টাকা 1810 টাকা, সেখানে টার্ম ছিল কি N30 1810 আর এখানে টার্মসটা ছিল N30। এটার অর্থ হচ্ছে যে আমরা বিক্রি করেছিলাম 1810 টাকার পণ্য, শর্ত ছিল 30 দিনের বাকিতে আমরা বিক্রি করছি, কিন্তু এখানে কি নাই ডিসকাউন্ট অফার নাই, থাকতেও পারে নাও থাকতে পারে, থাকলে আমরা ডিসকাউন্ট বিষয়টি কনসিডার করব আর না তাহলে কনসিডার করব না, এই নিয়ে আমাদের কোনো ঘাবড়ানোর কোনো কারণ নাই, আর থাকতেই হবে এমন বাধ্যবাধকতা নয়। আর ছিল দ্য কস্ট অফ মার্চেন্ডাইজ সোল্ড ওয়াজ টাকা 1520, কস্ট ছিল এটা 1520 টাকা, এটা হলো সেল প্রাইস। তো যে মালটা আমরা 1810 টাকা বিক্রি করেছিলাম তার কস্ট প্রাইস ছিল 1520 টাকা। আমরা যদি পারফেকশন ইনভেন্টরি সিস্টেমে যাবো কত হবে দুইটা, একটা হলো সেল প্রাইসের, একটা হবে কস্ট প্রাইসের। নাও সেল প্রাইস প্রথমটা হচ্ছে বাকিতে যেহেতু বিক্রয় অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, সেকেন্ড যেমন হচ্ছে কস্ট প্রাইজের জন্য কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট হবে 1520, আর আমার মজুদ মাল কমে যাবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 1520। লাস্ট ওয়ান এপ্রিলের 27 তারিখ, granted an allowance of টাকা 110 to members for clothing that did not fit properly। দেখো মেম্বারসের কাছে আমরা কি মাল বিক্রি করেছিলাম 1810 টাকা, 23 তারিখ, 23 তারিখে আমরা মেম্বারসের কাছে মাল আমরা বিক্রি করেছিলাম 1810 টাকা। প্রশ্নটা ছিল গ্র্যান্টেড অ্যান অ্যালাউন্স, অর্থাৎ
যখন কাস্টমাররা মালগুলো আমাদেরকে ফেরত দেয় তখন আমরা কি ফেরত রাখাটাকে বলে কি গ্র্যান্টেড, মানে মঞ্জুর করলাম। তাহলে আমি কোন ফেরত? অবশ্যই এটা কি বিক্রি ফেরত। তাহলে কি হবে এটা? তাহলে এটা কি হবে? বিক্রি ফেরত। বিক্রি ফেরত যদি হয়, এখানে যে বিষয়টি ঘটলো, এখানে বিক্রয় মূল্য দেওয়া ছিল সেলস রিটার্ন 110 টাকা সেলস রিটার্ন, বাট এখানে কিন্তু একটা অ্যামাউন্ট কিন্তু মিসিং ছিল, কস্ট প্রাইসটি দেওয়া ছিল না। তাহলে অনেক সময় কস্ট প্রাইসটি দিতেও পারে, নাও দিতে পারে। যদি না দিয়ে তোমাকে বের করে কি নিতে হবে, তাহলে আমরা আমাদের কস্ট প্রাইস যদি বের করতে হয় তাহলে আমাকে একটু ঐকিক নিয়ম করতে হবে। যেটা আমরা বলতেছি যে এইভাবে বলতে পারি আমরা, এখানে যে দেওয়া আছে 110 টাকা, সেটা অবশ্যই কি সেল প্রাইস। কাস্টমার আমাকে যে পণ্যটি ফেরত দিবে সে কিন্তু জানে কি বিক্রি মূল্য, সে কিন্তু ক্রয় মূল্য জানে না। ক্রয় মূল্য শুধুমাত্র আমি জানি যে এটা ক্রয় মূল্য ছিল কত। তাহলে আমাদের 1810 টাকা যেটা বিক্রয় মূল্য ছিল, তার ক্রয় মূল্য ছিল কত? 1520 টাকা। তাহলে আমরা কিভাবে বের করতে পারি? ক্রয় মূল্য যখন 1520 টাকা, তখন বিক্রয় মূল্য ছিল 1810 টাকা। তাহলে 110 টাকা মালের ক্রয় মূল্য কত? 1520 ভাগ 92 টাকা, 92। তাহলে এইভাবে আপনি বের করে যখন দিবে না তখন তুমি দেখবা যে মালটা বিক্রি ছিল, যে মালটা বিক্রি ছিল, বিক্রিত মালের ওই যে রেশিও করে নিয়ে আসলে এটা হবে। তাহলে আমরা সেলস রিটার্নে জানা দিব কটা? বিক্রি যাবে যদি দুইটা, তাহলে বিক্রয় ফেরতের কটা হবে? দুটি হবে। বিক্রয় ফেরতের কটা হবে? দুটি জানো। প্রথম হবে কি বিক্রয় মূল্যে, তাহলে সেলস রিটার্ন, তাহলে হবে কি সেলস রিটার্ন ডেবিট 110। আর যে দুটো বাকিতে বিক্রয় ছিল সেহেতু কি হবে? অ্যাকাউন্টস রিসিভেবল, আমার দেনাদার কমে যাবে, ক্রেডিট। আর নেক্সট হচ্ছে বিক্রয় ফেরতের ফলে কি মালটা আমাদের কাছে আসে, তাহলে ইনভেন্টরি বেড়ে যাবে, ইন করবে, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হবে 92। আর কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট 92। এই যে আমরা অঙ্কটা করলাম, এটা আমাদের প্রফেশনাল বিপিএ 2017 সালে আসছিল এটা। তাহলে এটা তোমরা দেখে নিবা, 2000 তোমরা এক্সাম কিটও এটা পেতে পারো, দেখবা যে এটা আমরা 2017 সালের অঙ্কটা আমরা সলভ করলাম। এখন আমরা নেক্সট ক্লাসে দেখব যে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে কিভাবে করা হয়, স্টুল লেজার কিভাবে করা হয়, সেটা আমরা নেক্সট ক্লাসে আবার বিস্তারিত ডিসকাস করব। যা হোক, আর এই আজকে যে অঙ্কটা সলভ করলাম, তোমরা অবশ্যই এটা বইটা নিয়ে প্র্যাকটিস করবা, দেখবা। কোনো যদি প্রশ্ন থাকে, কমেন্টস থাকলে আমাকে আবার প্রশ্ন করবা, আমি চেষ্টা করবো আবার উত্তর দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আর ক্লাসটি দীর্ঘায়িত করব না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ঘরে থাকো, অপ্রয়োজনে বাইরে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যেহেতু অনলাইনে আছি এবং তোমাদেরকে অনলাইনে সেবা দিয়ে যাব, তোমরা আমাদের সাথে থাকবা। আল্লাহ তোমাদেরকে মঙ্গল করুক, আমাদের জন্য দোয়া করবা, আমরাও তোমাদের জন্য দোয়া করি। সুস্থ থাকো, ভালো থাকো। ঈদের আগে হয়তোবা আমরা এই ক্লাসটি আর করবো না, ঈদের পরে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।